বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বেলাল উদ্দিন, প্রভাষক অর্থনীতি, বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। আজকের ক্লাসটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য। অর্থনীতি প্রথম পত্র, প্রথম অধ্যায়, মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান, বেসিক ইকোনমিক প্রবলেম অ্যান্ড ইটস সলিউশন, লেকচার নং 2। আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করলে শিক্ষার্থীরা উৎপাদন সম্ভাবনা রেখা ব্যাখ্যা করতে পারবে। উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে সম্পদের দক্ষ বণ্টন ধারণাটি ব্যাখ্যা করতে পারবে। সম্পদের দক্ষ ও অদক্ষ বণ্টন এবং উৎপাদন বিন্দুগুলো নির্ণয় করতে পারবে। সুযোগ ব্যয় ধারণাটি বিশ্লেষণ করতে পারবে। উৎপাদন সম্ভাবনা রেখা, যার ইংরেজি শব্দ হলো প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, যে রেখার প্রতিটি বিন্দু দেশের প্রচলিত সম্পদ ও প্রযুক্তি সাপেক্ষে দুটি দ্রব্য উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে। প্রচলিত সম্পদ মানে হচ্ছে বিদ্যমান সম্পদ, আর প্রযুক্তি মানে হলো কিছু প্রায়োগিক কৌশল যা মানুষ তার পরিবেশের উন্নয়ন কার্যে ব্যবহার করে, অথবা যে কোনো যন্ত্রপাতি এবং প্রাকৃতিক উপকরণ সম্পর্কে জ্ঞান এবং তা দক্ষভাবে উৎপাদন ক্ষেত্রে ব্যবহার করে উৎপাদন ব্যয় সর্বনিম্ন রেখে উৎপাদন সর্বোচ্চ করার ক্ষমতাকেও প্রযুক্তি বলা হয়। দুটি দ্রব্য উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ, যে উৎপাদন সম্ভাবনা রেখা দেখলেই আমরা বুঝতে পারবো এখানে দুটো দ্রব্য উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ দেখানো হয়েছে। যেমন এখানে দুটো দ্রব্য হলো এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য, তার মানে এই উৎপাদন সম্ভাবনা রেখায় এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ দেখানো হয়েছে। তাহলে আবার দেখি, যে রেখার প্রতিটি বিন্দু দেশের প্রচলিত সম্পদ ও প্রযুক্তি সাপেক্ষে দুটি দ্রব্য উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে। অথবা আমরা বলতে পারি একটি দেশের বিদ্যমান সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি দ্রব্য উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ বিন্দুগুলো নিয়ে, যে এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য এবং ওয়াই দ্রব্য উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ বিন্দুগুলো নিয়ে যে রেখা পাবো তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে। এখন উৎপাদন সম্ভাবনা রেখার ব্যাখ্যাটি তুলে ধরা হলো। চিত্রে আনুভূমিক অক্ষে এক্স দ্রব্য এবং উলম্ব অক্ষে ওয়াই দ্রব্য নির্দেশ করা হয়েছে। আমরা সমস্ত সম্পদ দ্বারা যদি শুধুমাত্র ওয়াই দ্রব্য উৎপাদন করি, তাহলে ওয়াই দ্রব্যের উৎপাদন হবে উ থেকে এ পরিমাণ এবং এক্স দ্রব্যের উৎপাদন হবে 0, যার সংমিশ্রণ বিন্দু এ দ্বারা নির্দেশ করা হয়েছে। আবার ওয়াই দ্রব্যের উৎপাদন কমিয়ে যদি উ থেকে ওয়াই নট পরিমাণ করি, তাহলে এক্স দ্রব্যের উৎপাদন 0 থেকে বৃদ্ধি পেয়ে উ এক্স নট পরিমাণ হবে, যার সংমিশ্রণ বিন্দু হলো ই, অর্থাৎ সংমিশ্রণ বিন্দু ই দ্বারা নির্দেশ করা হয়েছে। একইভাবে ওয়াই দ্রব্যের উৎপাদন আরও কমিয়ে উ থেকে ওয়াই ওয়ান করলে এক্স দ্রব্যের উৎপাদন উ এক্স নট থেকে বৃদ্ধি পেয়ে উ এক্স ওয়ান পরিমাণ হবে, যার সংমিশ্রণ বিন্দু এফ দ্বারা দেখানো হয়েছে। আবার সমস্ত সম্পদ দ্বারা যদি শুধুমাত্র এক্স দ্রব্য উৎপাদন করি, তাহলে এক্স দ্রব্যের উৎপাদন উ থেকে বি পরিমাণ এবং ওয়াই দ্রব্যের উৎপাদন হবে 0 পরিমাণ, যার সংমিশ্রণ বিন্দু বি দ্বারা নির্দেশ করা হয়েছে। এখন আমরা সংমিশ্রণ বিন্দু এ, ই, এফ ও বি যোগ করলে এ বি উৎপাদন সম্ভাবনা রেখা পাই। রেখার প্রত্যেকটি বিন্দু এক্স দ্রব্য ও ওয়াই দ্রব্য উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। এখন সম্পদের দক্ষ ও অদক্ষ বণ্টন এবং উৎপাদন অসম্ভব বিন্দুগুলো আমরা উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে দেখব। প্রচলিত সম্পদ ও প্রযুক্তি সাপেক্ষে সর্বোচ্চ উৎপাদন পাওয়া গেলে তাকে সম্পদের দক্ষ বণ্টন বলে, এবং যে বিন্দুতে সম্পদের যথাযথ ব্যবহার হয় না ও উৎপাদন কম হয় তাকে অদক্ষ বণ্টন বিন্দু বলে। আবার উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে অবস্থিত বিন্দুকে উৎপাদন অসম্ভব বিন্দু বলে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি আনুভূমিক অক্ষে এক্স দ্রব্য এবং উলম্ব অক্ষে ওয়াই দ্রব্য নির্দেশ করা হয়েছে। এবি হলো উৎপাদন সম্ভাবনা রেখা। এবি রেখার ভিতরে একটি বিন্দু দেখতেছি আমরা ই বিন্দুতে সম্পদের অদক্ষ বণ্টন হয়েছে,
কারণ ই বিন্দুতে যদি আমরা উৎপাদন নির্ধারণ করি তাহলে এক দ্রব্যের উৎপাদন হবে উ থেকে এতটুকু এতটুকু, এবং ওয়াই দ্রব্যের উৎপাদন হবে উ থেকে এতটুকু। তার মানে অনেক কম পরিমাণ। যেখানে আমরা সমস্ত সম্পদ দ্বারা এক্স দ্রব্য উৎপাদন করলে উ থেকে বি পরিমাণ পারবো, আবার যদি ওয়াই দ্রব্য উৎপাদন করি উ থেকে এ পরিমাণ পারবো। তাহলে যেখানে বেশি উৎপাদন করতে পারবো সেখানে কম উৎপাদন করার কোনো যৌক্তিকতা নাই। তাহলে এবি উৎপাদন সমান্তরাল রেখার ভিতরে যতগুলো বিন্দু পাবো সবগুলো বিন্দু হবে অদক্ষ এবং সবগুলোতে বেকারত্ব বিরাজমান থাকবে। সবগুলো বিন্দু অর্জনযোগ্য হলেও কাম্য নয়, কারণ এগুলোতে যদি আমরা উৎপাদন নির্ধারণ করি তাহলে আমাদের বেকারত্ব বিদ্যমান থাকবে। সেজন্য এখানে কোনো যুক্তিশীল উৎপাদক এবি রেখার ভিতরে অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে উৎপাদন করবে না। আবার এবি রেখা তথা উৎপাদন সম্ভাবনা রেখার উপর যতগুলো বিন্দু আছে প্রত্যেকটা বিন্দু হচ্ছে দক্ষ, প্রত্যেকটা বিন্দুতে পূর্ণনিয়োগ অর্জিত হয় এবং অর্জনযোগ্য। যেমন এখানে একটা এফ বিন্দু দেখানো হয়েছে, এফ বিন্দুতে সম্পদের দক্ষ বণ্টন হয়েছে, সম্পদের কোনো ধরনের অপচয় হয় নাই। এরকম এফ বিন্দুর মতো আমরা উৎপাদন সম্ভাবনা রেখার উপর অনেকগুলো বিন্দু পাবো। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখার উপর যতগুলো বিন্দু পাবো সবগুলো বিন্দু হচ্ছে দক্ষ। আবার উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে একটা বিন্দু রয়েছে জি বিন্দুটি কাম্য হলেও অর্জনযোগ্য, কারণ জি বিন্দুতে উৎপাদন করার মতো যতটুকু সম্পদ প্রয়োজন ততটুকু সম্পদ প্রকৃতিতে বিদ্যমান নাই। তার মানে জি বিন্দুতে সম্পদের দুষ্প্রাপ্যতা রয়েছে, সম্পদের স্বল্পতা রয়েছে। তেমনি শুধু জি বিন্দু নয়, এবি রেখার বাইরে যতগুলো বিন্দু আমরা বিবেচনা করব সবগুলো বিন্দুতে উৎপাদন কাম্য হলেও অর্জনযোগ্য নয়। যেমন এখানে একটা বিন্দু, যেমন এটা দিলাম এস বিন্দু, এরকম অনেকগুলো বিন্দু আমরা কল্পনা করতে পারি। এক কথায় উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে যতগুলো বিন্দু থাকবে সবগুলো হচ্ছে অর্জনযোগ্য, কারণ উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের বিন্দুগুলোতে উৎপাদন করার জন্য যতগুলো সম্পদ প্রয়োজন ততগুলো সম্পদ নাই। এবি রেখা হচ্ছে সম্পদ সীমানা রেখা, তো আমরা আমাদের সম্পদের সীমানা রেখার বাইরে তো আর উৎপাদন করতে পারবো না, কারণ বাইরের বিন্দুগুলোতে সম্পদের দুষ্প্রাপ্যতা রয়েছে। এখন আমরা উৎপাদন সম্ভাবনা রেখার আকৃতি দেখব। এটা হচ্ছে 1 নাম্বার চিত্র, এটা হচ্ছে 2 নাম্বার চিত্র, আর এটা হচ্ছে 3 নাম্বার চিত্র। 1 নাম্বার চিত্রে উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে মূল বিন্দুর দিকে অবতল, আর 2 নাম্বার চিত্রে উৎপাদন সম্ভাবনা রেখা তথা পিপিসি রেখা হলো মূল বিন্দুর দিকে উত্তল, আর 3 নাম্বার চিত্রে দেখানো হয়েছে পিপিসি রেখা সরল আকৃতির। প্রকৃতপক্ষে পিপিসি রেখা মূল বিন্দুর দিকে অবতল হয়ে থাকে। যে তোমাদের একটা প্রশ্ন আসে যে সাধারণত পিপিসি রেখা কীরকম হয়ে থাকে, তোমরা এক কথায় বলে দিবা অবতল, মূল বিন্দুর দিকে অবতল হয়ে থাকে। এই পিপিসি রেখা মূল বিন্দুর দিকে অবতল, উত্তল এবং সরল আকৃতির কেন হয় সেটা আমরা সুযোগ পেয়ে দেখব। উৎপাদন সম্ভাবনা রেখা ও সমউৎপাদন রেখার সাহায্যে সম্পদের দক্ষ বণ্টন। উৎপাদন সম্ভাবনা রেখার উপর সম্পদের দক্ষ বণ্টন সেখানেই নিশ্চিত হয় যেখানে সমউৎপাদন রেখা ও উৎপাদন সম্ভাবনা রেখা পরস্পরকে স্পর্শ করে। চিত্রের আনুভূমিক অক্ষে এক্স দ্রব্য এবং উলম্ব অক্ষে ওয়াই দ্রব্য নির্দেশ করা হয়েছে। এমএন রেখাটি হলো উৎপাদন সম্ভাবনা রেখা এবং আইকিউ1 ও আইকিউ2 হলো দুটি সমউৎপাদন রেখা। সমউৎপাদন রেখা হচ্ছে এমন একটি রেখা যার প্রত্যেকটি বিন্দুতে দুটি উপকরণের বিভিন্ন সংমিশ্রণ দ্বারা একই পরিমাণ উৎপাদন নির্দেশ করে, অর্থাৎ এই রেখার প্রত্যেকটা বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান। যেমন আইকিউ1 সমান যদি হয় 10, তাহলে এই রেখার প্রত্যেকটা বিন্দুতে উৎপাদনের পরিমাণ হবে 10 একক। এখানে লক্ষণীয় যে সমউৎপাদন রেখা যেটি উপরে অবস্থান করবে সেটিতে উৎপাদন বেশি নির্দেশ করে, অর্থাৎ
IQ1 অপেক্ষা IQ2-তে উৎপাদন বেশি নির্দেশ করে। যেমন IQ1 10 একক হলে IQ2 হবে 20 একক। চিত্রে MN রেখার উপর 3টি বিন্দু দেখা যাচ্ছে। একটা হচ্ছে P বিন্দু, আরেকটা হচ্ছে T বিন্দু, আরেকটা হচ্ছে S বিন্দু। এখানে P ও S বিন্দু অপেক্ষা T বিন্দু অধিক দক্ষ নির্দেশ করে এবং T বিন্দুতে সম্পদের দক্ষ বণ্টন নির্দেশ করে, কারণ P এবং S বিন্দু হচ্ছে IQ1 সমুৎপাদন রেখায়, কিন্তু T বিন্দু হচ্ছে IQ2 সমুৎপাদন রেখায়, যেখানে একই পরিমাণ সম্পদ দ্বারা P এবং S বিন্দু অপেক্ষা T বিন্দুতে বেশি উৎপাদন নির্দেশ করে। সুতরাং T বিন্দুতে সম্পদের দক্ষ বণ্টন হয়েছে। তাছাড়া P এবং S বিন্দুতে সম উৎপাদন রেখা উৎপাদন সম্ভাবনা রেখাকে ছেদ করেছে, কিন্তু T বিন্দুতে সম উৎপাদন রেখা উৎপাদন সম্ভাবনা রেখাকে স্পর্শ করেছে। যেহেতু আমরা পূর্বেই বলেছি, যেখানে উৎপাদন সম্ভাবনা রেখাকে সম উৎপাদন রেখা স্পর্শ করবে সেখানে সম্পদের দক্ষ বণ্টন নিশ্চিত হবে। সুতরাং টি বিন্দুতে যেহেতু উৎপাদন সম্ভাবনা রেখাকে সম উৎপাদন রেখা স্পর্শ করেছে, সেহেতু টি বিন্দুতেই সম্পদের দক্ষ বণ্টন নির্দেশ করে। আরেকটা বিন্দু দেখা যাচ্ছে আর বিন্দু। আর বিন্দু হচ্ছে অদক্ষ বিন্দু, কারণ এখানে সম্পদের অপচয় হয়েছে, সম্পদের অদক্ষ বণ্টন হয়েছে। সুযোগ ব্যয়, অপরচুনিটি কস্ট। 1931 সালে অধ্যাপক এল রবিন্স তার বিখ্যাত গ্রন্থ দ্য নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইকোনমিক সায়েন্স নামক গ্রন্থে সর্বপ্রথম সুযোগ ব্যয়ের ধারণাটি ব্যাখ্যা করেন। একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয়, সেই ছেড়ে দেওয়ার পরিমাণ হলো সুযোগ ব্যয়। অর্থাৎ একটি পছন্দ পূর্ণ করতে গিয়ে পরবর্তী সর্বোত্তম যে পছন্দটি ত্যাগ করতে হয়, সেই ত্যাগকৃত পছন্দ বা সুযোগকে প্রথম দ্রব্যটির সুযোগ ব্যয় বলে। একটি উদাহরণের সাহায্যে সুযোগ ব্যয় ধারণাটি আরও পরিষ্কার করা যায়। যেমন ধরলাম একজন কৃষকের 1 বিঘা জমি আছে, সেখানে সে 10 মণ আলু অথবা 20 মণ গম উৎপাদন করতে পারে। হয় 10 মণ আলু, না হয় 20 মণ গম উৎপাদন করতে পারবে। এখন কৃষক যদি 10 মণ আলু উৎপাদন করে, তাহলে 20 মণ গম উৎপাদন থেকে উৎপাদক কিংবা কৃষক বঞ্চিত হবে। তার মানে 10 মণ আলুর সুযোগ ব্যয় হলো 20 মণ গম। আরও একটা বাস্তব উদাহরণ দেওয়া যায়, যে যারা ক্লাসটা দেখতেছো তারা যদি এই সময়ে ক্লাসটা না দেখলে, তাহলে অবশ্যই নিচ্ছে আর একটা কিছু করতে। যেমন ধরলাম তুমি এই সময়ে ক্লাসটা না দেখলে টিভি দেখতে, তাহলে এখন তোমার কাছে দুইটা সুযোগ ছিল, একটা হয় টিভি দেখা, না হয় ক্লাসটা দেখা। তাহলে তুমি এখন ক্লাস দেখতেছো, সুযোগ গ্রহণ করছো ক্লাসেরটা, আর সুযোগ একটা ত্যাগ করছো, সেটা হচ্ছে টিভি দেখাটা। তাহলে ক্লাস দেখার সুযোগ ব্যয় হলো টিভি দেখা। চিত্রের মাধ্যমে বিষয়টি আরও পরিষ্কার করা যায়। যেমন আমরা ধরে নিলাম প্রাথমিক অবস্থায় ই বিন্দুতে অবস্থান করতেছি, অর্থাৎ উৎপাদক বা কৃষক ই বিন্দুতে উৎপাদন করতেছি। ই বিন্দুতে কত? ই বিন্দুতে 10 একক এক্স দ্রব্য উৎপাদন করতেছে এবং 20 একক ওয়াই দ্রব্য উৎপাদন করতেছে। এখন কৃষক যদি মনে করে বা উৎপাদক যদি মনে করে ওয়াই দ্রব্য অপেক্ষা এক্স দ্রব্যকে অধিক প্রয়োজন মনে করে, তবে সে ই বিন্দু অপেক্ষা এফ বিন্দুতে উৎপাদন নির্ধারণ করবে। অর্থাৎ তার কাছে যদি ওয়াই দ্রব্যের তুলনায় এক্স দ্রব্য দামি হয়ে যায়, অথবা ওয়াই দ্রব্যের তুলনায় এক্স দ্রব্যের উৎপাদন বেশি প্রয়োজন হয়, তখন সে কি করবে? এফ বিন্দুতে উৎপাদন নির্ধারণ করবে। এফ বিন্দুতে উৎপাদন নির্ধারণ করলে এক্স দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পাবে, ওয়াই দ্রব্যের উৎপাদন হ্রাস পাবে। তাহলে এখন আমাদের নতুন উৎপাদন বিন্দু হলো এফ। এফ বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন হয় 20 একক, ওয়াই দ্রব্যের উৎপাদন হয় 10 একক। এখন দেখো, একটি দ্রব্যের উৎপাদন বাড়াতে গিয়ে অপর দ্রব্যের উৎপাদন ত্যাগ করতে হয়েছে, ছেড়ে দিতে হয়েছে। অপর দ্রব্যের উৎপাদন কি করতে হয়েছে? ছেড়ে দিতে হয়েছে। আর পরিবর্তনকে বলা হয় ডেল দ্বারা নির্দেশ করা হয়, সেজন্য এটাকে ডেল ওয়াই দেখানো হয়েছে। অর্থাৎ এই অংশটা
হ্রাস পেয়েছে, এটা হচ্ছে পরিবর্তন। আবার এটা বৃদ্ধি পেয়েছে, এটা হচ্ছে ডেল এক্স পরিবর্তন। এখন আমাদের অবস্থান হচ্ছে এফ বিন্দুতে। তাহলে দেখি ওয়াই দ্রব্যের ত্যাগ, ওয়াই দ্রব্য কতটুকু ত্যাগ করছে। একটা দ্রব্যের উৎপাদন বাড়াতে গিয়ে অন্য একটি দ্রব্যের উৎপাদন ত্যাগ করতে হয়েছে। তাহলে কতটুকু ত্যাগ করছি, যে এফ বিন্দুতে অবস্থান করার ফলে আমাদের ওয়াই দ্রব্যের উৎপাদন হচ্ছে 10 একক। তাহলে 10 থেকে পূর্বেরটা বিয়োগ করব। পূর্বে কত ছিল ওয়াই দ্রব্যের উৎপাদন? 20 একক। 10 একক থেকে 20 একক বিয়োগ করলে কত হয়? -10। -10, এটা ত্যাগ করেছি সেজন্য মাইনাস চলে আসছে। এটা ব্যয় হয়ে গেছে, সেজন্য মাইনাস চলে আসছে। আবার এফ বিন্দুতে এক দ্রব্যের উৎপাদন 20 একক, 20 একক দিলাম। পূর্বে কত ছিল? পূর্বে যখন আমরা এই বিন্দুতে ছিলাম তখন এক দ্রব্যের উৎপাদন ছিল 10 একক। তাহলে 20 থেকে 10 গেলে কত? 10। এটা হচ্ছে +10, কারণ এটা আমরা পেয়েছি, এটা হচ্ছে সুযোগ, এটা হচ্ছে আমাদের জন্য সুযোগ। আর এটা হচ্ছে ত্যাগ, ত্যাগটা মাইনাস হবে আর সুযোগটা, প্রাপ্তিটা প্লাস হবে। তাহলে এখন আমরা বলতে পারি যে এক দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে কত? 10 একক। ওয়াই দ্রব্যের উৎপাদন হ্রাস পেয়েছে অথবা ত্যাগ করতে হয়েছে অথবা ছেড়ে দিতে হয়েছে কত? 10 একক। তাহলে 10 একক এক দ্রব্য উৎপাদনের সুযোগ ব্যয় হলো 10 একক ওয়াই দ্রব্য। সুযোগ ব্যয় 3 ধরনের হতে পারে, অর্থাৎ সুযোগ ব্যয়কে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, আরেকটা হচ্ছে ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়, আরেকটা হচ্ছে স্থির সুযোগ ব্যয়। ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, যদি কোনো দ্রব্যের উৎপাদন সমপরিমাণ বৃদ্ধি করতে গিয়ে এর নিকটতম বিকল্প দ্রব্যের উৎপাদন ছাড়ের পরিমাণ ক্রমেই বাড়তে থাকে, তবে তাকে ক্রমবর্ধমান সুযোগ ব্যয় বলে। প্রদত্ত রেখাচিত্রে দেখা যায় এক্স দ্রব্যের প্রতিবারই একই পরিমাণ উৎপাদন বৃদ্ধির জন্য ওয়াই দ্রব্যের উৎপাদন ক্রমশ বেশি পরিমাণ ত্যাগ করতে হচ্ছে। যেমন চিত্রে দেখো, এক্স দ্রব্যের উৎপাদন প্রতি ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে 10 করে করে। এখান থেকে এখানে আসলো 10 একক বৃদ্ধি পেয়েছে, এখান থেকে এখানে আসলো 10 একক, এখান থেকে এখানে আসলো 10 একক। তাহলে দেখো এই প্রথম 10 একক, এটা থেকে যখন আমরা এ বিন্দু থেকে যখন বি বিন্দু থেকে যখন সি বিন্দুতে আসছি তখন এক্স দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে 10, ওয়াই দ্রব্যের উৎপাদন ত্যাগ করতে হচ্ছে কত? ত্যাগ করতে হয়েছে কত? 10। কিন্তু এটা কত? এক্স দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে কত? 10। তাহলে এক্স দ্রব্যের উৎপাদন 10 একক বৃদ্ধি করার জন্য ওয়াই দ্রব্যের উৎপাদন ত্যাগ করতে হয়েছে 10 একক। আবার যদি আমরা সি বিন্দু থেকে ডি বিন্দুতে আসি তাহলে দেখব এক দ্রব্যের উৎপাদন সি বিন্দু থেকে ডি বিন্দুতে আসলে বৃদ্ধি পেয়েছে কত? 10। আর সি বিন্দু থেকে ডি বিন্দুতে আসলে ওয়াই দ্রব্যের উৎপাদন হ্রাস পেয়েছে কত? 15। আবার দেখো ডি বিন্দু থেকে যদি আমরা ই বিন্দুতে আসি তাহলে এক্স দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে 10 একক, ওয়াই দ্রব্যের উৎপাদন ত্যাগ করতে হয়েছে অথবা ছেড়ে দিতে হয়েছে কত? 20 একক। তাহলে দেখো বিকল্প দ্রব্যের উৎপাদন ছাড়ের পরিমাণ ক্রমেই বাড়তে থাকে, তবে তাকে ক্রমবর্ধমান সুযোগ ব্যয় বলে। যেমন আমরা যদি একটার উৎপাদন বাড়াতে গিয়ে আরেকটার উৎপাদন ত্যাগ করতে হয়েছে, যেমন এখানে এক দ্রব্যের উৎপাদন বাড়াতে গিয়ে ওয়াই দ্রব্যের উৎপাদন ত্যাগ করতে হয়েছে, দেখো ত্যাগের পরিমাণটা ক্রমান্বয়ে বাড়তেছে, প্রথমে 10, এরপর 15, এরপর 20। এভাবে যদি একটা দ্রব্যের একই পরিমাণ উৎপাদন পাওয়ার জন্য যদিও অন্য দ্রব্যের উৎপাদন অথবা বিকল্প দ্রব্যের উৎপাদন বেশি হারে ত্যাগ করতে হয় ক্রমান্বয়ে, সেটাকে বলা হয় ক্রমবর্ধমান সুযোগ ব্যয়। ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়, যদি কোনো দ্রব্যের উৎপাদন সমপরিমাণ বৃদ্ধি করতে গিয়ে এর নিকটতম বিকল্প দ্রব্যের উৎপাদন ছাড়ের পরিমাণ ক্রমে কমতে থাকে, তবে তাকে ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় বলে। প্রদত্ত রেখাচিত্রে দেখা যায় এক্স দ্রব্যের প্রতিবারই একই পরিমাণ উৎপাদন বৃদ্ধির জন্য ওয়াই দ্রব্যের উৎপাদন ক্রমশ কম পরিমাণ ত্যাগ করতে হচ্ছে। যেমন একইভাবে আমরা যদি এখানে দেখি, প্রথমে আমরা এ বিন্দুতে আসি,
এখন আমাদের নিকট ওয়াই দ্রব্য অপেক্ষা এক্স দ্রব্য বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল অথবা এক্স দ্রব্য বেশি দামি হয়ে গেল, সেজন্য আমরা এক্স দ্রব্যের উৎপাদন বাড়াবো। এক্স দ্রব্যের উৎপাদন বাড়ালে মনে করো বি বিন্দুতে চলে আসছি, তাহলে বি বিন্দুতে আসলে এক্স দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে কত? 20 থেকে 10 বিয়োগ করলে কত? 10। এ বিন্দুতে ওয়াই দ্রব্যের উৎপাদন ছিল কত? 40 একক। বি বিন্দুতে ওয়াই দ্রব্যের উৎপাদন কত? 20 একক। তাহলে এক্স দ্রব্যের উৎপাদন 10 একক বৃদ্ধির জন্য ওয়াই দ্রব্যের উৎপাদন হ্রাস পেয়েছে কত? 20 একক। এরপর আমরা যদি বি বিন্দু থেকে সি বিন্দুতে আসি, সি বিন্দুতে আসলে এক্স দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে কত? 10। এখন বি বিন্দু থেকে সি বিন্দুতে আসলে ওয়াই দ্রব্যের উৎপাদন হ্রাস পেয়েছে কত? 20 থেকে 10 গেলে কত? 10। তাহলে দেখো ত্যাগের পরিমাণটা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। প্রথম 10 এককের জন্য, প্রথম এক্স দ্রব্যের 10 এককের জন্য আমাদের ওয়াই দ্রব্যের ত্যাগ করতে হয়েছে 20 একক। পরবর্তী 10 এককের জন্য আমাদের ত্যাগ করতে হচ্ছে ওয়াই দ্রব্য 10 একক। তাহলে দেখো 20 থেকে কত? 10। তাহলে এইভাবে যদি ত্যাগের পরিমাণটা ক্রমান্বয়ে কমতে থাকে তবে তাকে ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় বলে। স্থির সুযোগ ব্যয়। যদি কোনো দ্রব্যের উৎপাদন সমপরিমাণ বৃদ্ধি করতে গিয়ে এর নিকটতম বিকল্প দ্রব্যের উৎপাদন ছাড়ের পরিমাণ স্থির থাকে তবে তাকে স্থির সুযোগ ব্যয় বলে। প্রদত্ত রেখাচিত্রে দেখা যায় এক্স দ্রব্যের প্রতিবারই একই পরিমাণ উৎপাদন বৃদ্ধির জন্য ওয়াই দ্রব্যের উৎপাদন ক্রমশ একই পরিমাণ ত্যাগ করতে হচ্ছে। যেমন আমরা বিষয়টি চিত্রে দেখি। এখন আমরা এ বিন্দুতে আছি, এ বিন্দু থেকে আমরা বি বিন্দুতে উৎপাদন নির্ধারণ করব। বি বিন্দুতে উৎপাদন নির্ধারণ করলে এক্স দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে কত? 10। এ বিন্দু থেকে বি বিন্দুতে আসলে ওয়াই দ্রব্যের উৎপাদন হ্রাস পেয়েছে কত? 10। এখন যদি আমরা এক্স দ্রব্য আরো বেশি উৎপাদন করতে চাই তাহলে বি বিন্দু থেকে আমরা সি বিন্দুতে আসব। সি বিন্দুতে আসলে এক্স দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পাবে কত? 20 থেকে 30, 10। অন্যদিকে ওয়াই দ্রব্যের উৎপাদন 30 থেকে 20 হবে, তার মানে হ্রাস পেয়েছে কত? 10। আবার যদি আমরা সি বিন্দু থেকে ডি বিন্দুতে আসি তাহলে এক্স দ্রব্যের উৎপাদন আরো 10 একক বৃদ্ধি পাবে, 30 থেকে 40 হবে, তাহলে কত? 10। আবার অন্যদিকে সি বিন্দু থেকে ডি বিন্দুতে আসলে ওয়াই দ্রব্যের উৎপাদন হ্রাস পাবে 10। তাহলে দেখো একটা দ্রব্যের একই পরিমাণ উৎপাদন বৃদ্ধির জন্য তার নিকটতম বিকল্প দ্রব্য ত্যাগ করতে হচ্ছে সমান হারে। তাহলে এরকম যদি নিকটতম বিকল্প দ্রব্যের উৎপাদন ছাড়ের পরিমাণ যদি স্থির থাকে, স্থির আছে কিনা দেখো, স্থির মানে একই, এটা তো 10, এটা তো 10, এটা তো 10, এটা স্থির, পরিবর্তন হয় নাই, বাড়েও নাই কমেও নাই, আর তাহলে সেটাকে বলা হবে স্থির সুযোগ ব্যয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য দুটি বহু নির্বাচনী প্রশ্ন রইল, দেখি পারো কিনা। বলতো, এক, বেকারত্ব নির্দেশক বিন্দুটি উৎপাদন সম্ভাবনা রেখার কোন স্থানে অবস্থিত? হ্যাঁ, উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে অবস্থিত, কারণ উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে যতগুলো বিন্দু থাকবে সবগুলোতে বেকারত্ব বিদ্যমান থাকবে, কারণ সবগুলোতে সম্পদের অদক্ষ বন্টন হয়, সম্পদের কম ব্যবহার হয়, সম্পদ অপচয় হয়, সেজন্য এখানে বেকারত্ব থাকবে। 2, সাধারণত উৎপাদন সম্ভাবনা রেখার আকৃতি হলো কিরকম? হ্যাঁ, মূল বিন্দুর দিকে অবতল। সাধারণত উৎপাদন সম্ভাবনা রেখা হয় মূল বিন্দুর দিকে অবতল। তোমাদের জন্য কয়েকটি বাড়ির কাজ রইল, পারো কিনা দেখবা। তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।